নমস্কার বন্ধু, সবাইকে স্বাগতম আবারও একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর পল সায়েন্সের অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বইয়ের প্রথম ভাগের প্রথম অধ্যায়টা অর্থাৎ সংবিধান কেন বা কিভাবে, এই অধ্যায়টা একটু ভালো করে আমি তোমাদের এই ভিডিওতে অনেকগুলি কোয়েশ্চেন দেবো। তোমরা ভালো করে এই কোয়েশ্চেনগুলি পড়বে, খাতা কলম নিয়ে বসে পড়ো, এই কোয়েশ্চেনগুলি দেখে এবং ভিডিও দেখেই শিখে নাও, যাতে করে তোমার আফিলি পরীক্ষাটা একটু ভালো হতে পারে। আর তোমরা যাদের যাদের এই পিডিএফটা দরকার তারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা ইমেল করতে পারো, আমি তোমাদের এই ভিডিওটা অবশ্যই দিয়ে দেব। তো কিছু দেরি না করে, আর আশেপাশে একটু নয়েজ আসতে পারে কারণ মনসামঙ্গলের যে বইটা রয়েছে এটা খোলা হয়েছে। তো মনসামঙ্গলের যে কীর্তন এটা আশেপাশে করা হচ্ছে, আমার পরিবারও করা হচ্ছে, তো অনেক নয়েজ আসতে পারে। তো এটার জন্য আমি তোমাদের কাছে মাপ চাবো। তো চলো এখন কম্পিউটার স্ক্রিনে যাই। তো প্রথম যে অধ্যায়টা রয়েছে এটা হচ্ছে সংবিধান কেন বা কীভাবে, এই অধ্যায়টা দেখি আমরা। প্রথম কোয়েশ্চেন হচ্ছে সংবিধান কাকে বলে। এর উত্তর আমি কি লিখেছি, সংবিধান বলতে বোঝায় একগুচ্ছ প্রয়োজনীয় আইন কানুন এবং বাধা নিষেধ বা প্রথা যেগুলি অনুসরণ করে রাষ্ট্র শাসন কার্য পরিচালনা করে। তো এটা হচ্ছে প্রথম যে সংবিধান কাকে বলে, এর উত্তরটা ভালো করে দেখবে তোমরা, অনেক ইম্পর্টেন্ট কিন্তু এটা। ভারতের 2 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান কে রচনা করে? ভারতের সংবিধান রচনা করে গণপরিষদ বা সংবিধান সভা। তো গণপরিষদের আরেকটা নাম কি? সংবিধান সভা। এটা তোমরা জানলে এখন ভিডিওতে। তো অনেক বইয়ের মধ্যে বা অনেক জায়গার মধ্যে শুধু গণপরিষদের নামটা যে আছে এটা উল্লেখ করা থাকে, সংবিধান সভার নামটা উল্লেখ করা কমই থাকে। তো তোমরা ভালো করে দেখে নাও যে গণপরিষদের আরেকটা নাম কি? গণপরিষদের আরেকটা নাম হলো সংবিধান সভা। তারপর দেখো আরও কোয়েশ্চেন রয়েছে যে গণপরিষদের খসড়া কমিটির সভাপতিকে? গণপরিষদের খসড়া কমিটির সভাপতি হলো ডক্টর B.R. আম্বেদকর। এটা দেখবে। তারপর দেখো আরও অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে। সংবিধানের একটি কার্য লেখো, সংবিধানের একটা কাজ লেখো। সংবিধানের একটা কাজ হলো কি? সরকারের কার্যাবলী নির্ণয় করা। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। তারপর দেখো এইগুলি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পরীক্ষায় আসবে। অলিখিত সংবিধান রয়েছে এমন একটি দেশের নাম লেখো। অলিখিত সংবিধান রয়েছে এমন একটি দেশের নাম হলো ইংল্যান্ড। কি রয়েছে? ইংল্যান্ড। আর লিখিত সংবিধান রয়েছে এমন একটি দেশের নাম হলে, তোমরা যদি পরীক্ষাতে আসে তোমরা অবশ্যই আমাদের ভারতের নাম দেবে। শুধু ভারত রয়েছে এমন না, আর অনেকগুলি দেশ রয়েছে, তোমরা ভারতের নাম দেবে। আর এটাও মনে রাখবে যে আমাদের ভারতের সংবিধান রয়েছে, এটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক সংবিধান। মনে রাখবে এটা, হ্যাঁ। সবচেয়ে বড় গণতান্ত্রিক সংবিধান না অবশ্য, সবচেয়ে বড় গণতান্ত্রিক সংবিধানের সাথে আর সবচেয়ে বড় লিখিত সংবিধানও এটা, ঠিক আছে। তারপর হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনার মূল ভিত্তি কি? উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাব, আর অনেকগুলি রয়েছে এখানে। কততম সংবিধান দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ সংযোজন করা হয়েছে? এটা হচ্ছে 42তম সংশোধনীতে। এটা মনে রাখবে যে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, যেমন আমরা সবাই একসাথে থাকতে পারি, আমরা হিন্দু মুসলিম জৈন বুদ্ধ আমরা সবাই যাতে একসাথে থাকতে পারি, এই জিনিসটা কবে আনা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনীতে। এটা আমরা জানি ভালো করে। গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত? গণপরিষদের মোট সদস্য সংখ্যা হলো 381 জন। তারপর দেখো ভারতের সংবিধান কখন গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। মনে রাখবে গৃহীত হয়েছিল 1949 সালের 26 নভেম্বর, আর এটা চালু হয়েছিল কত? 1950 সালের 26শে ডিসেম্বর থেকে। মনে রাখবে 2 মাসের কিন্তু গ্যাপ রয়েছে এখানে। তারপর দেখো গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এটা ভালো করে দেখবে, অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখানে। তারপর দেখো ভারতের সংবিধানের একটি উৎস লিখো। ভারতের সংবিধানের একটি উৎস হলো 1935 সালের ভারত শাসন আইন। ভারতের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে? ভারতের সংবিধানে অনুচ্ছেদ রয়েছে 395টি। ভারতের সংবিধানে মোট কয়টি অংশ আছে? ভারতের সংবিধানে মোট অংশ আছে 22টি অংশ বা অধ্যায় আছে। তারপর দেখো ভারতের সংবিধানে কয়টি তপশিল বা শিডিউল আছে? ভারতের সংবিধানে 12টি তপশিল বা শিডিউল আছে। তারপর দেখো অনেকগুলি রয়েছে এখানে কোয়েশ্চেন। ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা সংখ্যা কয়টি? আমাদের কটা ভাষা স্বীকৃত হয়েছে? 22টি ভাষা। এই 22টি ভাষার থেকে আমাদের যে বেঙ্গলি ভাষা রয়েছে এটাও কিন্তু এখানে রয়েছে, ভালো করে দেখবে। এখন কিন্তু সবগুলি যে পরীক্ষা রয়েছে, সবগুলি পরীক্ষা যে আমাদের সেন্ট্রালের যে কোয়েশ্চেনের যে আসে, পরীক্ষার যে কোয়েশ্চেন আসে, এগুলি কিন্তু এখন বাংলাতে হতেও শুরু করেছে। তারপর দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হলো কংগ্রেস। আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হলো কংগ্রেস। আর এই অধ্যায় থেকে 30টা কোয়েশ্চেনই রয়েছে এখানে, একের মান। এই কোয়েশ্চেন থেকে অবশ্যই তোমাদের আফেলি পরীক্ষা কমন আসবে। আর দ্বিতীয় যে বইটা রয়েছে সেকেন্ড বুকের প্রথম অধ্যায়ের কোয়েশ্চেনটা, এটা কি এই ভিডিও দিয়ে দেবো? চলো এই ভিডিওতে দিয়ে দিই। দেখো রাষ্ট্রবিজ্ঞান কী ধরনের বিজ্ঞান? রাষ্ট্রবিজ্ঞান হলো
একটি সামাজিক বিজ্ঞান। তারপর অনেকগুলি কোয়েশ্চেন আছে। পলিশ শব্দের অর্থ কি? পলিশ গ্রিক শব্দ পলিশ, এর অর্থ হলো নগর রাষ্ট্র। অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখানে, ভালো করে দেখবে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হলো মেকিয়াভেলি। মনে রাখবে, এটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু। মানুষ মানুষ রাজনৈতিক জীব উক্তিটি কার? এরিস্টটলের উক্তি। ঠিক আছে, তারপর দেখো, তারপর অনেকগুলো কিছু। রাষ্ট্রবিজ্ঞান শব্দটি কে সর্বপ্রথম প্রয়োগ করে? সবচেয়ে আগে কে এটা প্রয়োগ করেছিল? সে লিবনিজ। কে প্রয়োগ করেছে? লিবনিজ। ঠিক আছে, তারপর দেখো রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলো প্লেটো। অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র লেখা কৌটিল্য। কৌটিল্যর অপর নাম কি? চাণক্য। মনে রাখবে। দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতাকে? দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা হলো মেকিয়াভেলি। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখে নেবে এখানে। কাকে বৈজ্ঞানিক সমাজবাদের জনক বলা হয়? কার্ল মার্কসকে বলা হয় বৈজ্ঞানিক সমাজবাদের জনক। তারপর দেখো, এরিস্টটল কোন দেশের অধিবাসী ছিলেন? এরিস্টটল ছিলেন গ্রিস দেশের অধিবাসী। এরিস্টটলের বিখ্যাত গ্রন্থটির নাম কি? এরিস্টটলের বিখ্যাত গ্রন্থটির নাম হলো পলিটিক্স। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এগুলি। থিওরি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? থিওরি শব্দটি থিওরিয়া শব্দ, যা একটি গ্রিক শব্দ থেকে এসেছে। পলিটিক্স শব্দটি কোন শব্দ থেকে এসেছে? পলিটিক্স শব্দ গ্রিক শব্দ পোলাইস থেকে এসেছে। অনেক জায়গার মধ্যে পুলিশও লেখা আছে, ভালো করে দেখবে এটা। চাণক্য বা কৌটিল্য কোন দেশের অধিবাসী? এটা সবাই জানে। চাণক্য বা কৌটিল্য আমাদের সবার প্রিয় দেশ ভারতের অধিবাসী, ভারতের। হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা? এটা সবাই জানে। হিন্দ স্বরাজ গ্রন্থটি লেখা মহাত্মা গান্ধী, আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী, তিনি হিন্দ স্বরাজ গ্রন্থটি লিখেছিলেন। প্লেটোর শিক্ষক কে ছিল? মানে প্লেটো কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল? সক্রেটিস। কার কাছ থেকে? সক্রেটিসের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে। রাষ্ট্র দর্শনের জনক কাকে বলা হয়? রাষ্ট্র দর্শনের জনক বলা হয় প্লেটোকে। তারপর দেখো, মডার্ন ডেমোক্রেসি গ্রন্থটির লেখককে? মডার্ন ডেমোক্রেসি গ্রন্থটির লেখক হলো লর্ড ব্রাইস। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির লেখককে? হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির লেখক হলো গ্রাহাম ওয়ালস। তারপর দেখো, তারপর 5 মার্ক এসে পড়লো। আমি এর আগে সেটা বলছি, রাজনীতিকে কয় ভাগে ভাগ করা যায়? কি রাজনীতিকে 2 ভাগে ভাগ করা যায়, তথ্যগত রাজনীতি এবং ব্যবহারিক রাজনীতি। তো ভিডিওটা এতটুকু পর্যন্তই রয়ে গেল। আমি বাকি যে বড় কোশ্চেন, এটার আমি জন্য আরেকটা ভিডিও বানিয়ে দেবো, এটা কোনো অসুবিধা নাই। তো ভিডিওটা বেশি বড় না করে আজকে এতটুকু পর্যন্তই। তো তোমাদের এতটুকু যে ভিডিওটা রয়েছে, এটার পিডিএফ যদি তোমাদের চাই, তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপে বা ইমেল করতে পারো, কোনো অসুবিধা নাই। আমি তোমাদের ভিডিওটা অবশ্য পিডিএফটা আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো তোমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে। তোমরা আমাদের বলতে পারো। আর তোমাদের হাফিলি পরীক্ষা যাতে ভালো হয়, প্রথম অধ্যায় থেকে 30টা কোয়েশ্চেন, মানে প্রথম বইয়ের প্রথম অধ্যায় থেকে 30টা কোয়েশ্চেন, আর দ্বিতীয় বইয়ের প্রথম অধ্যায় থেকে 35টা কোয়েশ্চেন, 36টা কোয়েশ্চেন দিয়েছি। তো এই 36টা কোয়েশ্চেন পড়লে আশা করি তোমাদের খুব পরীক্ষা, মানে একের মান অনেকগুলি কমন পড়বে। আর বড় কোয়েশ্চেনের জন্য টেনশন করবে না, আমি এটার জন্য আরেকটা ভিডিও বানিয়ে তোমাদের বড় কোয়েশ্চেনের 2 মার্ক, 3 মার্ক বা 4 মার্ক বা 5 মার্ক যাই রয়েছে তোমাদের ক্লিয়ার করে দেব। তো সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, যাতে করে আমরা খুব সহজে হাফিলি পরীক্ষা এবং অ্যানুয়ালি পরীক্ষাটা এগিয়ে দিতে পারি। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।